গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেলে আমরা শুনছিলাম সরোজ কুমার রায়চৌধুরীর লেখা ময়ূরাক্ষী উপন্যাসটি। আমাদের কাছে অন্যতম একটি ভালো লাগার উপন্যাস এইটি, এবং এটাও ভালো লাগছে যে আপনাদেরকেও যথেষ্ট আকর্ষণ করছে এই উপন্যাসটি। চলুন আজকে এর দ্বিতীয় পর্বটা শুনে নিই। সরোজ কুমার রায়চৌধুরীর ময়ূরাক্ষী, আজ দ্বিতীয় পর্ব। বেলা 10টা বাজেনি তখনও, কিন্তু এরই মধ্যে এমন চিরবিরে রোদ উঠেছে যে উঠোনে 1 মিনিট দাঁড়াবার উপায় নেই। আর তেমনি গুমোট, কলকল ধারে ঘাম হচ্ছে, ঘেঁটুবন থেকে একরকম উগ্র কটু গন্ধ বার হচ্ছে। সেখানে আর বেড়ার বাঘভেরেন্ডা গাছে গাছে অসংখ্য ভ্রমর গুঞ্জন তুলেছে। পানাপুকুরে কচুরিপানায় বেগুনি রঙের হাজার হাজার ফুল ফুটেছে। ভ্রমরের দল সেখান পর্যন্ত ধাওয়া করেছে। কোথায় নয়, বাঁশের খুঁটিগুলো পর্যন্ত ছিদ্র করে করে অন্তঃশ্বাস শূন্য করে ছেড়েছে। খামারের ধারে ধারে যে কঞ্চির বেড়া, সেখানে জুটেছে অসংখ্য বিচিত্র রঙের ফড়িং আর রং বেরঙের প্রজাপতি। তারই লোভে বহু ছেলের ভিড় হয়েছে সেইখানে। অতি সন্তর্পণে চোরের মতো এসে তারা ফড়িং ধরবার চেষ্টা করছে। প্রজাপতির নরম দেহ, মনে হয় আঙুলের ছোঁয়া লাগলেই তার রেণুর মতো পাখা ঝুরঝুর করে ঝরে যাবে। প্রজাপতির সম্বন্ধে শিশুমনের একটা দরদ আছে, তাকে ধরার লোভ আছে, কিন্তু ইচ্ছে নেই। ছোট মেয়েরা ব্যস্ত কাঁচপোকা ধরতে, কাপড়ের পুটলি পাকিয়ে কাঁচপোকা ধরছে। টিপ পড়বে, কাপড়ের ভিতরে কাঁচপোকার আর্তনাদ কানে লাগিয়ে শুনছে। বড় মজা লাগছে, বলছে কলের গান হচ্ছে। আর ভাঙছে কুমড়ো পোকার ঘর, মাখনের মতো কোমল মসৃণ মাটি দিয়ে গড়া ছোট্ট ছোট্ট বাসা। ভাঙছে অকারণেই, নিছক শিশুসুলভ কৌতূহলের বশে। মাটি যে অমন মসৃণ হয় তাই দেখতে আমোদ লাগছে। বাঁশের গায়ে গাধার টুপির মতো অজস্র নতুন কোঁড়া জন্মেছে, তার গায়ে চুলের মতো শুঁয়ো। সেখানে হাত দিতে গিয়ে ছেলেরা জব্দ হচ্ছে। কুটকুটিতে সারা, কাঁদতে কাঁদতে ছুটে এসে মায়ের কোলে আশ্রয় নিচ্ছে। কাজে ব্যস্ত মা ছেলেকে পঞ্চমুখে গাল পারছে আর তেল বুলিয়ে যন্ত্রণার উপশম করছে। কিন্তু যন্ত্রণা ভুলতে ছেলের 1 মিনিটও লাগছে না। পরের মুহূর্তে আবার তাকে দেখা যাচ্ছে বাঁশের ঝাড়ের নিচে নিচে ঘুরে বেড়াতে, নয়তো আতা গাছে যেখানে ফুলের মতো কচি কচি ফল ধরেছে, এখনো দানা বাঁধেনি, তাই তুলতে। কিন্তু সদানন্দের পুষ্কর মেঘের উপাখ্যান বুঝি মিথ্যে হয়। সেই যে আষাঢ় নবমীর ঝড় বৃষ্টি, তারপরে আর 1 ফোঁটাও পড়েনি। লাঙলের চাষ অবশ্য সারা হয়েছে, ধুলোটির বীজ এখন অবশ্য লক করছে, কিন্তু আর বুঝি থাকে না। আর দিন কতক এমনি শুকো গেলে সমস্ত বীজ শুকিয়ে খড় হয়ে যাবে, তখন আর দেশে বীজ মিলবে না। ছেলেরা অত বোঝে না, তারা সকালবেলায় কাক ডাকতে না ডাকতে একটি পেট মুড়ি বসিয়ে ঘুরে বেড়াচ্ছে বাঁশবনের নিচে নিচে, নয়তো আতা বনের ঝোপে ঝোপে। কিন্তু বাপের দুঃখ মেয়েরা বুঝেছে। মহা সমারোহে তারা ব্যাঙের বিয়ে লাগিয়েছে। ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়, এতে নাকি আর ভুল নেই। নবদ্বীপ মণ্ডলের নবমবর্ষীয়া কন্যা খান্তমণি, সেই হয়েছে মেয়ের মা। আর বৃন্দাবন ঘোষের মেয়ে জয়াবতী ছেলের মা। এবারই আর ওবারই ধুমখান্তরই বেশি। পাড়ার লোক সমস্ত এসে খাটছে, কারো আর বিশ্রামের অবকাশ নেই। আগের দিন পাড়ায় বাড়ি বাড়ি চাল সেধে বেরিয়েছে। আধশের করে চাল আর একটি করে পয়সা দিতে কেউই কৃপণতা করেনি। ব্যাঙের বিয়ে বড় যে সে কথা নয়, তারই উপর নির্ভর করছে এবারের বর্ষা, এবারের ফসল। কেনই বা না দেবে? বুড়োরা পর্যন্ত এসে মাঝে মাঝে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে, আর বুড়িরা শিখিয়ে দিয়ে যাচ্ছে কিসের পর কি করতে হবে। কিন্তু তার দরকার ছিল না, খান তো পাকা মেয়ে। এই বয়সে সে যে কত মেয়ে পার করেছে তার আর ইয়ত্তা নেই। গম্ভীর চিন্তিত মুখে ব্যস্তভাবে যেমন করে সে ঘুরে বেড়াচ্ছে, তা দেখলেই বোঝা যায় সে কথা। সে 10 বার ঘর বার করছে, একে ওকে মাঝে মাঝে খোসামদির সঙ্গে নানান্তর উপদেশ দিচ্ছে। আর যে আসছে তাকেই ধরে ধরে বলছে, কি করে যে এই মেয়েটিকে পার করব জানি না বাছা।
আমার এক যন্ত্রণা হয়েছে। মেয়ে তখন একটি কাঠের কৌটোর মধ্যে কি ভাবছে ভগবানই জানেন। হয়তো মুক্তির কোনো উপায় আছে কিনা তাই ভাবছে। কিন্তু সে পথ তার মানবী মা বন্ধ করে রেখেছে। কৌটোর মুখ একখানা পাতলা ন্যাকড়া দিয়ে বাঁধা। বিপদ করেছে ছেলেরা। তারা মাঝে মাঝে ছোটখাটো ডাকাতের দলের মতো এসে দক্ষযজ্ঞ বাঁধাবার চেষ্টায় আছে। একবার তারা আসছে আর কর্মবাড়িতে কোলাহল পড়ে যাচ্ছে। ছোট্ট মেয়েরা চেঁচাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের চেয়ে বড় ভীরু মেয়েরাও চিৎকার করছে। যারা সাহসী তারাও চেঁচাচ্ছে, কিন্তু সেই সঙ্গে হাতা বেরি খুন্তি নিয়ে যুদ্ধ দেবার জন্য পাঁয়তারাও ভাঁজছে। ক্ষান্ত এসে তাদের হাতে এটা ওটা দিয়ে ক্ষান্ত করছে। তারা যেন বর্গীর দল, কিছু পাওয়া মাত্র আর দাঁড়াচ্ছে না, নিজের নিজের আড্ডায় প্রস্থান করছে। খুব ধুমধামে তেল হলুদ হলো। পয়সার চাল যা পেয়েছিল তার কিছু দিয়ে একদল মুচির বাজনার বায়না দেওয়া হয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে তারা দুবার এসে খুব খানিক বাজিয়ে গেছে। বাজনা শুনে ফড়িং ধরা ফেলে ছেলেরা শুদ্ধ এসে জুটেছিল। তারা যত না তেল হলুদ মাখলে তার চেয়ে বেশি মাখলে কাদা। মেয়েরা তখন সরে দাঁড়িয়েছে। তারা কেবল পুকুর পাড়ে ঘরা ঘরা জল এনে উঠোনে ঢালছে, আর ছেলেরা ওর পা টেনে দুম করে ফেলছে আর কাদায় গড়াগড়ি দিচ্ছে। এই কৌতুকে কেউ কেউ যে আহত হচ্ছিল না তা নয়। তাদের মধ্যে যারা একটু বলিষ্ঠ তারা আঘাতকে গ্রাহ্য না করেই খেলায় মাতছিল। যারা দুর্বল তারা কাঁদতে কাঁদতে আর গালি দিতে দিতে বাড়ি পালাচ্ছিল। এমনি চলল 1 ঘন্টা কাল। তারপরে কাপড়ে চোপড়ে সর্বাঙ্গে কাদা মেখে ছেলেদের এমন চেহারা হলো যে কোনটাকে বিশেষ লক্ষ্য না করে দেখলে চিনবার কোনো উপায় রইল না। কিন্তু সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। কাদা মহোৎসব সেরে তারা কেউ মাথায় কলকে ফুলের মালা জড়িয়েছে, কেউ বা করবীর ডাল, কেউ বা নিমের ডাল নিয়ে নাচতে নাচতে আর গাইতে গাইতে চলল। কলকে ফুলের মালা তোর গলায় দেবো, ওরে মালা হায় রে মালা, ওরে মালা রে মালা তোর গলায় দেব। তার পিছনে মেয়েরা সুর করে বলতে বলতে চলল, হিমপোলা পোলা ব্যাঙের বিয়ে দেবো, বেয়ানের বাড়ি যাব, বেয়ান মেরেছে ঝাঁটার বাড়ি, আর যাব না বেয়ান বাড়ি, বেয়ানের অলি গলি, বেয়ানের ফুটো ঘর, জল পাড়ে টপাটপ। তারপরে স্নান, কিন্তু স্নানে সুখ নেই। পুকুরের জল একেবারে তলায় ঠেকেছে। ওরই মধ্যে যতখানি পারলে জলে কাদায় এক করে উঠে এলো। বেশি দেরি করারও উপায় নেই। আজ গায়ে হলুদ, আজই বিয়ে, তারপরে 5খানা পাতা ওঠানো আছে। বেশি কিছু হবে না, খিচুড়ি, শাক, আলু, কচু ভাজা আর পায়েস। ক্ষান্ত তার জোগাড় করার জন্য বড় মেয়েদের হাতে পায়ে ধরে উঠিয়ে নিয়ে গেল। ছোট মেয়েরা রইল, কিন্তু সেও বেশিক্ষণের জন্য নয়। ওদিকে বিয়ের আর খাওয়া দাওয়ার কি হয়েছে দেখার জন্য তারাও উঠে চলে গেল। ছেলেরাও আর একটু মাতামাতি করে অবশেষে উঠেই পড়ল। বিয়ের সম্বন্ধে তাদের অবশ্য কোনো কৌতূহল নেই, ভোজনেরও নিমন্ত্রণ নেই। তবু যদি হাঙ্গামা হুজ্জুত পাকিয়ে কিছু পাওয়া যায়। বিয়ের বেশি হাঙ্গামা নেই, ওরাই নাপিত, ওরাই পুরুত। মন্ত্রও খুব সংক্ষিপ্ত। মুচিরা এসে খুব ধুমধাম করে বাজনা বাজাতে লেগে গেল। মেয়ের মা মন্ত্র পড়লে, ব্যাংলো রানী দো পানি, হে মাথুরেশ জল দাও, হে বৃন্দা জল দাও, হে বরুণ জল দাও। অমনি সবাই সমস্বরে গাইতে লাগলো, ব্যাংলো রানী দো পানি। তারপর একটা রংচঙে টিনের পালকিতে বর বউ চড়িয়ে ছাদনাতলায় 7 পাক ঘোরানো হলো। শাঁখ বাজলো, উলুধ্বনিতে গগন বিদীর্ণ হবার উপক্রম হলো, সঙ্গে সঙ্গে ঢোলের বাজনাও। বিয়ে শেষ হবার পরে সব খেতে বসলো। রান্নাটা অবশ্য ওদের আর রাতে দেওয়া হয়নি, রেঁধেছিল ক্ষান্তর পদ্মপিসি। কলাবন থেকে সবাই কলাপাতা কেটে আনলে, বাড়ি থেকে আনলো কাঁসার গ্লাস, আর সঙ্গে সঙ্গে এলো প্রত্যেকের ছোট্ট ছোট্ট 2-1টি ভাই বোন। পদ্মপিসি রাঁধে ভালো, মশলার মধ্যে খানিকটা হলুদ, তাতেই রান্না যেন অমৃতের মতো হয়েছিল। কিছু ব্যয় অবশ্য পিসিরও হলো। বরাদ্দ রান্নার উপরও পিসি নিজের ঘর থেকে খানিকটা কুমড়ো এনেছিল। কচু তো ছিলই, কচুতে কুমড়োতে একটা তরকারি হয়েছিল, তার স্বাদই আলাদা। মেয়েরা তো বারবার চেয়ে চেয়ে খেতে লাগলো। তেমনি চমৎকার হয়েছিল পায়েস। এই গ্রামে দুধের অভাব নেই, ঘরে ঘরে বহু গাই, বহু গরু।
মেয়েরা প্রত্যেক বাড়ি থেকে সেধে যে পরিমাণ দুধ পেয়েছিল তা যথেষ্ট। পদ্মপিসির ঘরে কিছু সরু চাল ছিল, তাই দিয়ে যে পায়েস হলো তার স্বাদ মুখে লেগে থাকে। মেয়েরা সব এমন করে খেলে যে আর উঠতে পারে না। যা খেতে পারলে না তা ঘটিতে করে নিয়ে গেল, বাড়িতে গিয়ে রাত্রে খাবে। পদ্মপিসির ওতেই আনন্দ। বিধবা মানুষ, না পেটের একটা ছেলে আছে না কিছু। আবার এমন সংস্থানও নেই যে পালো পর্ব উপলক্ষে দুটো ছেলে মেয়েকে ডেকে খাওয়ায়। কাজেই এমনিভাবেই মনের স্বাদ মেটায়। ছেলেমেয়েরা কোনো কিছু করলে সে তাদের বাঁধা রাঁধুনি। তারা যা আয়োজন করে তা করে, তার সঙ্গে নিজেও ঘর থেকে সামান্য কিছু দিয়ে স্বাদ মিটিয়ে খাওয়ায়। স্বাদ কি আর মেটে? তবু ওই যেটুকু মেটে তাই ভালো। ওর বেশি স্বাদ মেটাবার তার সাধ্যও নেই। আবার লোকের বাড়ি কাজকর্মে যায়, রাঁধে বাড়ে, 5 জনকে দরকার হলে পরিবেশনও করে। লোকে রান্নার সুখ্যাতি করলে আনন্দে চোখে জল আসে, তাড়াতাড়ি মুখ লুকোয়। 5 জনে তাকে সাধ্য সাধনা করে সমাদরে ডাকেও। ভালো রান্নার জন্য তো বটেই, তাছাড়া এতটুকু লোভ নেই। খেতে দিলে খায়, না দিলেও চায় না। বলে, খুব খেয়েছি। না খেয়ে অত খাটতে মানুষ পারে না। তার উপর ছেলেপুলে তো নেই। কাজের বাড়ি থেকে কিছু বেঁধে নিয়ে যাবার আগ্রহ সেজন্য নেই, আর নিজে খায়ও অতি সামান্য। তার হাতে রান্নার ভার ছেড়ে দিয়ে লোকে নিশ্চিন্ত হয়। ছেলেরা ভেবেছিল কারাকারি করে মেয়েদের ভাগ থেকে কিছু বসাবে, কিন্তু পদ্মপিসিকে রান্না করতে দেখে তারা হতাশ হয়ে গেল। পদ্মপিসি এমনিতে বেশি কথা বলে না বটে, কিন্তু যখন বলে তখন আর বাকি কিছু রাখে না। তাকে ভয় করে না এই গ্রামে এমন পুরুষ মানুষ নেই। ছেলেরা বাইরে থেকে উঁকি দিয়েই পালাচ্ছিল, কিন্তু পিসি তাদের ডেকে বসালে। কিছুটা কলা পাতা বেঁচেছিল, তাই একটু একটু ছিঁড়ে সবারই হাতে দিয়ে উঠোনে বসালে। সবই কিছু কিছু বেঁচেছিল, তাদের পাতে সব জিনিসই পিসি একটু একটু করে দিলে। একটু খিচুড়ি, একটু তরকারি, একটু ভাজা আর একটু পায়েস। ছেলেরাও সব বাড়ি থেকে খেয়ে এসেছে। বেলা তো কম হয়নি, 3টে বাজে। তাদেরও জঠরে তেমন দাবি ছিল না। ওই খেয়েই আনন্দে হরিধ্বনি করে উঠল। 3টে বাজে, 5টায় বিয়ে বেরুবে গ্রাম ঘুরতে। তার সাজ পোশাক করা আছে। সাজ পোশাক বিশেষ কিছু না হলেও ওরই মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। সবাই রঙিন শাড়ি পেশোয়াজের মতো ঘুরিয়ে ঘুরিয়ে পরেছে। যা রঙিন শাড়ি নেই সে শিউলি ফুলের ছোপানো বাসন্তী রঙের সাধারণ শাড়িও পরেছে। তার উপর গায়ে দিয়েছে বড় বড় লেসওয়ালা বডিজ, কেউ তার নিজের বডিজ, কেউ বা তার বিবাহিতা দিদির। এমনি পোশাক পরে নাচতে নাচতে তারা বিয়ে বার করলে। একটি টিনের পালকির মধ্যে 2টি ফুলে ঢাকা কৌটোর মধ্যে বর আর বউ। আগে বাজনা, তার পিছনে নাচতে নাচতে চলেছে মেয়েরা। মোহন ছেলেটি বড় ভালো, 12 মাস ম্যালেরিয়ায় ভোগে। ফলে সে যে পরিমাণ দুর্বল হয়েছে সেই পরিমাণে লোভীও হয়েছে। মেয়েরা তাকে ভয় করে না, বরং সামান্য একখানা পাটালির লোভ দেখিয়ে অনেক কিছু করিয়ে নেয়। সে চলেছে মেয়েদের সঙ্গে। এক হাতে তার কোলসরা, আর এক হাতে দান সামগ্রী। গুরু ভোজনের পরে এই কটি জিনিস বয়ে নিয়ে যেতেই তার বেশ কষ্ট হচ্ছিল। যেখানে যেখানে 2-4 জন লোক দেখে সেখানেই তার একবার দাঁড়ায়, ঘুরে ঘুরে নাচে। কৌতূহলী মেয়েরা দান সামগ্রী উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখে। কেউ বলে বেশ, কেউ বলে আহা। সবাই হাসে। মেয়েদের সেদিকে ভ্রুক্ষেপও নেই। গত বৎসর বারোয়ারির সময় বড় দলের যে যাত্রা হয়েছিল, তাদের কাছে যে যত রকমের নাচ দেখেছিল সে তত রকমের নাচ দেখাতে লাগলো। কোমর ঘুরিয়ে, বোঁ বোঁ করে পাক খেয়ে, চিবুক হাতে দিয়ে, আরও বহু রকমের নাচ। এইসব বহু রকমের নাচ দেখিয়ে গ্রাম ঘুরে ঘুরে যখন তারা ফিরল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আশ্চর্যের বিষয় এই যে সেই রাত্রেই বৃষ্টি নামল, মুষলধারে বৃষ্টি। এক রাতের বৃষ্টিতে মাঠ ভাসতে লাগলো। গ্রামের এবং মাঠের পুকুরগুলোয় অনেকখানি করে জল দাঁড়ালো। গ্রামের কারো মনে সন্দেহ রইল না যে এ বৃষ্টি ব্যাঙের বিয়ের কল্যাণে। তাদের প্রতি সদয় হয়ে ব্যাঙরানী, মথুরেশ, বৃন্দা এবং বরুণদেব জল দিয়েছেন। এই বৃষ্টিতেও গ্রামের অনেক ক্ষতি হলো। অনেকের ঘরের চাল উড়ে গেল, অনেক বাড়ি পড়ল, অনেক গাছের ডাল ভাঙল।
গ্রামের পথ ঘাট উঠোন জলে থই থই করতে লাগলো। আর ঘরের মধ্যে সমস্ত রাত ঠাই বৃষ্টিতে একোন ওকোন করা সে তো আছেই, কিন্তু কে সেসব ভ্রুক্ষেপ করে? রাত যেন আর পোহায় না। ভোর হতে না হতেই চাষিরা সব মাঠে বেরিয়ে পড়ল। যে মাঠ এতদিন বৃষ্টির অভাবে খাঁ খাঁ করছিল, এক পশলা সুবৃষ্টি পেয়ে সে মাঠ যেন আনন্দে ঢেউে ঢেউে নাচতে লাগলো। বহু মানুষের উল্লসিত কণ্ঠস্বরে মাঠ যেন গান গেয়ে উঠল। স্ফূর্তি বেশি হয়েছে ছেলেদের। বড়রা সব মাঠে, তাদের শাসন করতে কেউ নেই। একবার সেই 10টার সময় মাঠে জলখাবার নিয়ে যেতে হবে, তার এখনো অনেক দেরি। ইতিমধ্যে গাছে গাছে ডালে ডালে ঝোপে ঝোপে তারা একেবারে মাতামাতি করে বেড়াতে লাগলো। তাদের উৎপাতে গ্রামের মেয়েরা ব্যস্ত হয়ে উঠল। একটি ভিখারিনী আসছিল ভিক্ষা করতে, ভিন গায়ে বাড়ি, বয়স 50-এর কাছাকাছি, মাথায় কাঁচা পাকা চুল ছোট ছোট করে ছাঁটা, গায়ে একটা লম্বা আলখাল্লা, তার উপরে থান ধুতি, হাতে ভিক্ষাপাত্র, মুখখানি বহু রেখায় বিকৃত, সম্মুখের অত বড় দুটি দাঁত একটু বিচ্ছিন্নভাবে অবস্থিত। তারই পিছনে ছেলেরা লাগলো। বুড়ি একটি বাড়িতে ঢুকেছে ভিক্ষার জন্য, অমনি কয়েকটি ছেলে বাইরের দুয়ারে একটা ছোট্ট মই আড়াআড়িভাবে ফেলে রেখে আড়ালে লুকিয়ে রইল। মেয়েটি ভিক্ষা সেরে বেরিয়ে আসার সময় মোয়ের সামনে এসে থমকে দাঁড়ালো। বুঝলে, এ কাজের যারা কাজী তারা বাইরেই কোথাও লুকিয়ে আছে। সকাতরে তাদের উদ্দেশ্যে বললে, নাও বাবা, এইবার মইটা তুলে নাও। কোনো উত্তর নেই। তোমাদের পায়ে পড়ি বাবা, তুলে নাও। উত্তর নেই। অবশেষে বার কয়েক এমনি অনুনয় করতে একটি বড় মতন ছেলে পাঁচিলের আড়াল থেকে সামনে এলো। হাত দিয়ে ঠোঁট থেকে হাসিটুকু মুছে নিয়ে বললে, তুমি ওইটুকু ডিঙিয়ে এসো না বাছা। না বাবা, তুলে নাও। ও কার না কার মই, আমি ছুতে পারবো না, তুমি ডিঙিয়ে আসতে পারো না? বুড়ি হাত জোর করে বললে, হে বাবা, আমি বুড়ো মানুষ, হোঁচট খেয়ে পড়ে যাব। ছেলেটিও তুলে দেবে না, বুড়িও ছাড়বে না। অবশেষে হাসতে হাসতে ছেলেটি মইখানি তুলে নিলে। বুড়ি হাঁপ ছেড়ে পালিয়ে বাঁচল। ছেলেগুলো তখন তার পিছনে লেগেছে, কুক 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 কুক। বুড়ি রেগে কাঁয়, মুখে যা আসে তাই বলে গাল দেয়। ছেলেরা হাসে আর বলে, কুক 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 কুক। বুড়ি যেখানে যায় ছেলেরা তার পিছু পিছু যায়, হাততালি দেয় আর বলে, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি। বুড়ির আর ভিক্ষে করা হলো না। সে গ্রাম ছেড়ে দিয়ে মাঠের পথ ধরলে। ব্যাপারটি অবশ্য ছেলেদের আবিষ্কার নয়। এই বুড়ি সম্বন্ধে এ গ্রামে বহু কিংবদন্তি প্রচলিত। এ বুড়ি নাকি ডাইনি। মুখে একটি খড় লাগিয়ে ছোট ছেলে স্পর্শমাত্র না করে তার রক্ত নিঃশেষে চুষে নিতে পারে। দিনে ওই রকম দেখতে, চোখ পিটপিট করে আর ভিজে বেড়ালের মতো ভালো মানুষ, কিন্তু রাত্রে ওর চোখ বাঘের মতো চলে। যে কোনো অসত্য গাছে চড়ে একটি মন্ত্র পড়লে সে গাছ ছন করে চলতে শুরু করবে, রেলগাড়ির চেয়ে জোরে। পৃথিবীর দূরতম প্রান্তেও রাতারাতি পৌঁছে দিয়ে রাত্রি ভোর হবার আগে আবার যেখানকার গাছ সেইখানে এসে দাঁড়াবে। আর বুড়িও গাছ থেকে নেমে ভালো মানুষের মতো গৃহকর্ম করতে থাকবে। এত তার গুণ। এসব বানানো কথা নয়। যারা স্বচক্ষে ওর কার্যকলাপ দেখেছে তাদের নিজের মুখ থেকে শোনা। তবে কারা যে স্বচক্ষে দেখেছে সে আর কেউ স্মরণ করতে পারে না। তা না পারুক, প্রমাণ সঙ্গে সঙ্গে আছে। ডাইনিরা সব পারে। গাছ চালাতে পারে, ছোট ছেলে রক্ত শুষতে পারে, মরার মাথাকে কথা কোয়াতে পারে, সব পারে। কেবল একটা এতটুকু মই ডিঙেতে পারে না। তা যে পারে না, বুড়ি তার প্রমাণ। বুড়ি ওই রৌদ্রে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকবে, তবু কিছুতেই মই ডিঙবে না। এরপরে আর কি প্রমাণ দরকার? এই বুড়িকে সবাই ভয়ও পায়। বেশি কাছে কেউ ঘেঁষতে সাহস করে না। পাছে খড়ের নল লাগিয়ে তার গায়ের সমস্ত রক্ত চুষে নেয়। শুধু আড়াল থেকে এবং অত্যন্ত ডানপিটে যারা, তারা দূর থেকে রাগায়। বুড়ি পিছন ফিরলেই আড়ালে গা ঢাকা দেয়, আর চলতে আরম্ভ করলেই পিছু পিছু চলে। তাকে রাগাবার লোভও সামলাতে পারে না।
আবার রাত্রে তাকে অসত্য গাছে চড়ে বনবন করে উড়ে চলে যাবার স্বপ্ন দেখে চিৎকারও করে ওঠে অনেক ছেলে মেয়ে। তবু আবার যেদিন আসবে আবার তার পিছু লাগবে। কিন্তু আজকে তার পিছু নিয়ে ছেলেরা সুবিধে করে উঠতে পারলে না। বুড়ি মাঠে গিয়ে পড়ল, অবারিত মাঠ, সেখানে আর আড়াল নেই। বুড়ি পিছনে ফিরলে আত্মগোপন করার সুযোগ নেই। তবু হয়তো আরো একটু যেত, কিন্তু সদানন্দের বড় ছেলে তারাপদ তাদের পথ আটকালো। তারাপদ স্টেশন থেকে আসছিল, কি একটা উপলক্ষে তাদের কলেজ দিন কয়েকের জন্য বন্ধ। সেই ছুটিতে বাড়ি এলো। গ্রামে তারাপদর খাতির আছে। এই গ্রামে জমিদারের চেক পড়তে পারে এমন লোক বিরল। গ্রামে একটা পাঠশালা কিছুকাল থেকে হয়েছে, আগে ছিল না। তারাপদদের আমলেই প্রথম হয়। সেখানে আর সবাই যখন কালক্ষেপণ করতে লাগলো, ও তখন সত্যি সত্যি পড়াশুনো করতে লাগলো। এমনকি নিম্ন প্রাথমিক বৃত্তি পর্যন্ত পেয়ে গেল। গ্রামের লোকে বললে, ওই খুব হয়েছে মোরল, আর না, এবার চাষে লাগাও। সদানন্দ কিন্তু সে কথা শুনল না। সে মাইল আষ্টেক দূরে পাশের গ্রামের মাইনার স্কুলে ছেলেকে ভর্তি করে দিয়ে এলো। তারাপদ বাড়ি থেকে যাওয়া আসা করতে লাগলো। ওর সঙ্গীরা তখন মুরব্বির মতো তামাক টানছে আর বাপের সঙ্গে চাষে বেরুচ্ছে। এখানে তামাক খাওয়াটা ভাতমুড়ির মতোই একটা খাদ্য, সেজন্য কেউ সংকোচ বোধ করে না। তারাপদ তামাক খেতে শিখল বটে, কিন্তু চাষে বেরুলো না। এমনকি সদানন্দ তাকে একদিন মাঠে জলখাবার পর্যন্ত নিয়ে যেতে দিল না। তার চোখে তারাপদ যেন কি এক অমূল্য রত্ন। সন্ধ্যার পর প্রদীপের আলোয় তারাপদ জোরে জোরে পাঠ অভ্যাস করে। সদানন্দ মুগ্ধ চিত্তে শোনে। তারাপদর ভবিষ্যৎ ভেবে তার সর্বাঙ্গ বার বার রোমাঞ্চিত হয়ে ওঠে। তারাপদ একটু বেশিক্ষণ পড়লে নিজের হাতে তামাক সেজে এনে খাইয়ে ছেলের ক্লান্তি অবনোদন করে। ঘরে তার খুব বেশি দুধ হতো না, যেটুকু হতো তার অর্ধেকটা একা তারাপদই পেত। ঘি তো আর কেউ পেতই না। তার উপরে অনেক কাল কাটল। তারাপদ মাইনারেও বৃত্তি পেল, সেখান থেকে মহকুমার স্কুলে পড়তে গেল। গত বৎসর ভালো করে ম্যাট্রিকুলেশনও পাশ করেছে। এরপরে আর না পড়বার জন্য গ্রামের সকলে আরেকবার যথেষ্ট অনুরোধ করেছিল। কলেজে পড়ানোর খরচ কি সোজা? আর পড়িয়ে কি হবে? চাষার ছেলে কি জজ হাকিম হবে না দারোগা হবে? কিন্তু সদানন্দ এবারও কারো কথা শুনল না। ঘরে কবছরের ধান মজুদ ছিল, তারই একটা মোটা অংশ বিক্রি করে সে ছেলেকে কলেজে পাঠালো। তারপর 2 বৎসর যে কি করে ছেলের কলেজের মাইনে, তার বই খাতা পেন্সিল আর হস্টেলের খরচ, তার দামি দামি জামা ছাতা কাপড় ইত্যাদি জোগাচ্ছে, সে দুঃখের কাহিনী একা সেই জানে। কারো কাছে সে কাঁদুনি কোনোদিন গায়নি, গাওয়ার প্রবৃত্তিও হয়নি। লোকে তার ব্যয়বাহুল্য দেখে মাঝে মাঝে বিস্মিত হয়েছে। সত্য মিথ্যা নানা কথা অনুমান করেছে, কিন্তু প্রকাশ্যে কোনো প্রশ্ন করেনি। হয়তো তার শ্বশুর কিছু দেয়, অবস্থা তো মন্দ নয়, কিন্তু মৃতা কন্যার স্বামীর জন্য আর কি সে অর্থ ব্যয় করতে সম্মত হবে? সে যা লোক, তবে বলাও যায় না। সদানন্দ কিন্তু হ্যাঁ না কোনো কথাই বলে না। স্কুলে পড়ার সময়ে সে অবশ্য এই আশাতেই ছেলের বিয়ে দিয়েছিল, কিন্তু তার বরাত মন্দ। ছেলে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবার অব্যবহিত পূর্বেই তারাপদ স্ত্রী সন্তান হতে গিয়ে মারা যায়। ঘটনাটা আকস্মিক নয়। তারাপদর কাছে বহুবার তার শ্বশুর লোক পাঠিয়েছিল, কিন্তু পড়ার চাপে সে আর যেতে পারেনি। এত বড় দুর্ঘটনা যে ঘটতে পারে এমন কল্পনাও সে অবশ্য করেনি। করলে শত পড়ার চাপের মধ্যেও একবার যেত, কিন্তু শ্বশুর সে কথা বুঝল না। জামাতার ব্যবহারে সে হারে হারে চটে গেল। কিন্তু এই ঘটনা 2 বেয়াই জানল, আর জানল জামাই। গ্রামের মধ্যে এ খবর অপ্রকাশ্যই রইল। সদানন্দ অবশ্য নানা জায়গায় ছেলের বিবাহ দেবার চেষ্টা করেছিল। অনেকে জামাতার পড়াশোনার খরচ চালাতেও সম্মত হয়েছিল, কিন্তু কেন জানি না তারাপদ বেঁকে দাঁড়ালো। ছেলের মা বললে, থাক থাক, সবে বউ মারা গেছে, ছেলে মানুষ, আর বেশি জেদ করে কাজ নেই। সদানন্দ কি বুঝল, আর চাপ দিল না।
বোধহয় পুত্রের মেজাজ দেখে আর সাহসও হলো না। নিজেই বহু দুঃখ ধান্দা করে ছেলের পড়ার ব্যয় চালাতে লাগলো। সেই অবস্থায় চলছে। তারাপদর একটা হাতে চামড়ার একটা ছোট্ট সুটকেস, বগলে ছাতা আর হাতে জুতো। গ্রামে ঢুকতেই ময়ূরাক্ষী। তারাপদ খেয়াঘাটের ধারে তার সুটকেস, ছাতা এবং জুতো জোড়া নামিয়ে রাখলে হাঁটু পর্যন্ত কাদা লেগেছে। সে ঘাটে নেমে বেশ করে হাত, মুখ, পা ধুতে লাগলো। কাদা যেন আর ছাড়তেই চায় না। স্নানের ঘাটে বিনোদিনী স্নান করছিল। চোখে চোখ পড়তেই বিনোদিনী হাসলে, তারাপদও হাসলে। ওরা দুজনে প্রায় এক বয়সী, ভাবও খুব। বিনোদিনী ও ঘাট থেকে বললে, এই বুঝি আসছো? হ্যাঁ। ভালো ছিলে তো? হ্যাঁ। তুমি ভালো আছো? বিনোদিনী হেসে বললে, যেমন রেখেছ। ছেলে মেয়ে, হারান্দা? ভালো। খেয়ে দিয়ে এসো। আসবো। বিনোদিনী ঘাট থেকে উঠে চলে গেল। তারাপদ আর চোখে চেয়ে চেয়ে দেখলে তার চমৎকার চলার ভঙ্গি। সিক্ত বসন্ত তার সুগঠিত দেহলতাকে যেন আরো পরিস্ফুট করে তুলেছে। বাম কক্ষে তার জলভরা পিতলের ঘরা। দক্ষিণ বাহুলতা চলার তালে তালে মনোহর ভঙ্গিতে দুলছে। তারাপদ মুগ্ধ নেত্রে চেয়ে চেয়ে দেখলে। বিনোদিনীর দেহে এতটুকু ভাঁটা এখনো আসেনি। বিনোদিনীকে তারাপদর বড় ভালো লাগে। বাঁকের মুখে বিনোদিনী অদৃশ্য হয়ে গেল। তারাপদ রুমাল দিয়ে জুতোটা ঝেড়ে পায়ে দিলে, ছাতাটা বগলে নিলে, সুটকেসটা আবার হাতে তুলে নিয়ে চলতে লাগলো। তারাপদর বাড়ি হারানের বাড়ির পিছনে, খিড়কির পুকুরের ওধারে। খিড়কি দিয়ে দুবাড়ির মধ্যে যাতায়াতেরও রাস্তা আছে, কিন্তু সদর পথে যেতে গেলে তার রাস্তা ডান দিকেরটা। তারাপদ সেই রাস্তায় ধরল। ভাবতে ভাবতে চলল, খেয়ে উঠেই হারানের বাড়ি আসতে হবে। বিনোদিনীর দুপুরের ওই ঘন্টায় অবকাশ। তারপর আবার কত কাজ আছে, তখন আর সে মুখ তুলে চাইবারও সময় পাবে না। কিন্তু সুটকেসটা তারাপদকে আর বেশিক্ষণ বইতে হলো না। 2 পা যেতে না যেতেই তার বাপের সঙ্গে দেখা। মাঠে গরু লাঙল রেখে জল খেতে বাড়ি এসেছিল। সদানন্দ অকস্মাৎ পুত্রকে দেখে যেন লাফিয়ে উঠল। তাড়াতাড়ি তার হাত থেকে সুটকেসটা নিয়ে বললে, বাড়ি আসবি তা আমাকে আগে জানাসনি কেন? রাখাল ছোড়াকে না হয় স্টেশনে পাঠাতাম। এই ভারী বাক্স এতখানি পথ তুই বই নিয়ে আসতে পারবি কেন? তারাপদ বললে, আসবার ঠিক ছিল না, শেষে দেখলাম 3 দিন ছুটি, তাই চলে এলাম। বেশ করেছিস, বুদ্ধি গাইটা নতুন বিয়েছে, দুধ যেন একেবারে গুড়ের মতন, মুখে দিই তা দিতে ইচ্ছে করে না। বেশ করেছিস এসেছিস। সদানন্দ চোখের জল আড়ালে মুছে ফেললে। মনটি তার মেয়ে মানুষের মতো নরম। তারাপদ চুপ করে রইল। সদানন্দ আপন ঝোঁকেই বলে চলল, দেবতা শেষকালে মুখ তুলে চেয়েছেন, বৃষ্টিটা ভালোই হয়েছে, 2টো ধান ফান হয়তো হবে, না হলে দেশে আর মানুষ বাস করতে পারত না। মেয়েগুলো সেদিন খুব ধুম করে ব্যাঙের বিয়ে দিলে, সেই পরেই বৃষ্টি, নইলে কি আর হতো? আশা তো সব ছেড়েই দিয়েছিলাম। দেশে জিনিসপত্রের দাম নেই, 4 পয়সার হাট করলে সামনে 4টে দিন চলে যাবে। 2 আনা করে মাছের শের, কিন্তু কিনবে কে? পয়সা কি আর দেশে আছে? এই দেখো গো, তারাপদ এসেছে, ওর কালিজের ছুটি হয়েছে, তাই এলো। ভাবছিলে তো? সদানন্দ কলেজে পড়া ছেলের সামনে প্রচলিত নিয়মের ব্যতিক্রম করে স্ত্রীকে তুমি বলে। বহুকালের অভ্যাসের জন্য মাঝে মাঝে ভুলে তুইও বেরিয়ে যায়। তারাপদ জননী তখন একখানি ছিন্ন মলিন বস্ত্র পরে মুড়ি ভাজছিল। তার আর উঠবার উপায় ছিল না। ওইখান থেকে হাসি মুখে বললে, এসেছিস? বেশ করেছিস। অনেক দিন চিঠি পাইনি, কালকে কত ভাবছিলাম। ওরে, তো দাদাকে একখানা চাটাই দে। দিতে আর হলো না। তারাপদ নিজে একখানা চাটাই টেনে বড় ঘরের দাওয়ায় বসল। হাতে রুমাল ঘুরিয়ে বাতাস খেতে লাগলো। তার নধর কান্তি দেখে জননীর মন খুশিতে ভরে উঠল। বললে, একটু জিরিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে ফেল, আমি তোর জন্য 2টি হুরুম ভেজে দিচ্ছি। আর খেতে 2টো শশা পাও কিনা দেখো না গো। 2টি শশার জালি সেদিন দেখেছিলাম যেন,
এতদিনে হয়তো একটু বড় হয়েছে। তারাপদর ছোট ছোট ভাই দুটি ততক্ষণে তার সুটকেসের উপর ঝুঁকে পড়েছে। বললে, মিট্টি, আমাদের মিট্টি কই? এই যা। তারাপদ প্রতিবার এদের জন্য শহরের সন্দেশ আনবার সংকল্প করে, কিন্তু প্রতিবারই ভুলে যায়। সদানন্দ একটা ধমক দিয়ে বললে, মিট্টি, মিট্টি কি হবে? অমন কাঁচা সোনা রঙের গুড় রয়েছে, তা মনস্তর হয় না। তারাপদ পকেট থেকে 2 পয়সা বার করে দুজনের হাতে দিয়ে বললে, আচ্ছা এই নে, মিষ্টি কিনে খাস। তারা মহানন্দে পয়সা নিয়ে দূরে সরে বসল। বাবার ধমকের ভয়ে আর দাদার কাছে যেতে সাহস করল না। সদানন্দ মাঠে লাঙল ছেড়ে দিয়ে এসেছে, তার বেশিক্ষণ বসবার সময় ছিল না। তাড়াতাড়ি বাড়ির পিছনের তরকারির খেতে শশার সন্ধানে গেল। তারাপদ এদিক ওদিক চেয়ে বললে, কিশোরী কই মা? মা জিভে একটা টকান দিয়ে বললে, তাকে এখন দেখতে পাবি? গায়ের সব গাছগুলাই একবার করে চড়া হোক, দুপুর গড়িয়ে না গেলে সে ফিরবে না। তারাপদ হেসে ফেললে, হাসি নয় বাবা, ও যে কি দোষী মেয়ে হয়েছে তুই বাইরে থাকিস তো জানতেই পারিস না। সেদিন পালেদের আম গাছ থেকে পড়ে সমস্ত পা রক্তারক্তি করে ফিরল। কাপড়খানার তো চিহ্নই নেই। কোন দিন হাত পা ভাঙবে দেখিস, তখন কি করে বিয়ে দিবি দিস। তারাপদ হেসে বললে, বড় হলে আপনিই সেরে যাবে। বড় কি হয়নি নাকি? 10 বছরের ধাড়ি, অমন বয়সে আমরা 2 বার শ্বশুর ঘর করে গিয়েছি। মার আগের সঙ্গে কতকগুলো তুর্য উনুনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিলে। তারাপদ বললে, তা একটু শাসন করো। শাসন? ওই ধেরে মেয়ে শাসন মানে? তুই তো বিয়ে দিতে দিচ্ছিস না কিছুতেই। কি যে বুঝিস তুই জানিস। এমন সময় কিশোরী লাফাতে লাফাতে বাড়ি এসে দাদাকে দেখে থমকে গেল। মা বললে, এই যে ধিঙ্গি মেয়ে নাচতে নাচতে পাড়া বেরিয়ে ফিরলেন, ওটাকে দেখলে বিষ লাগে। তারাপদ হাসলে, তা দেখে কিশোরীও হাসলে। মা ঝংকার দিয়ে বললে, আহ, রূপের মাধুরী, পাড়া বেড়ানো হয়নি এখনো সব? না হয়তো ঘুরে এসো, সূর্যি ডুবতে এখনো দেরি আছে। আবার ওই পাড়া বেড়ানোর কাপড়ে ঘরে ঢুকতে যাচ্ছে। যা শিগগিরই খিড়কির পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে এসে দাদাকে জল খেতে দে। তারাপদ হেসে বললে, আমি যে এই কাপড়ে ঘরে ঢুকেছিলাম মা। কই, তাতে তো দোষ হলো না। ব্যাটা ছেলের আবার দোষের আছে নাকি? তা ঠিক। তারাপদ হাসলে। কিশোরী বললে, তেল কই? আহা, কি যে কণ্ঠ, যেন শাকচুন্নি ডাকছে। কিশোরী অভিমান ক্ষুব্ধ স্বরে গুনগুন করে বললে, তেল দেবে না কিছু না, খালি বকুনি। তেল আমার মাথার উপর রয়েছে, চোখে পোকা পড়েছে তোমার? চোঙে তেল আছে দেখতে পাও না? 2টি শশা নিয়ে সদানন্দ ফিরল। বেশি বড় নয়, ছোটই। বললে, আমি আর বসতে পারলাম না, মাঠে চললাম। ফিরে এসে পুকুর থেকে ঘাট জালে 2 মাছ ধরে দেব বরং, আর যদি মাছ আসে তো নিয়ে নিও। তারাপদ মা ইশারায় বললেন, পয়সা নেই। ছেলের সামনে অর্থাভাবের কথাটা জানাতে সংকোচ হচ্ছিল। সদানন্দ বললে, চাল দিয়ে নিও কি বরং। তারাপদ বুঝতে পারলে, তাড়াতাড়ি বললে, নিও না মাছ, পয়সা তো আমার কাছে আছে। তবে আর কি। আশ্বস্ত হয়ে সদানন্দ চলে গেল। ওর পয়সা নিতে মায়ের ইচ্ছে ছিল না, পাছে কম পড়ে যায়। মায়ের চোখ ছিল ছেলে 2টোর পয়সার উপর। যাকে সে পরে হবে। আপাতত কিশোরীকে একটা ধমক দিয়ে বললে, কি হলো, চান করতে গেলি না যে? উফ, যাই যাই, তো দেরি করছিস কেন? কিশোরী তাদের দিকে পিছন ফিরে কি যেন ইতস্তত করছিল। তারাপদ চুপি চুপি এসে তার পিছনে দাঁড়ালো। কিশোরীর পেট কাপড়ের আঁচলে যেন কি আছে, তাই নিয়ে ও মহা মুশকিলে পড়েছে। মৃদু হেসে তারাপদ বললে, কি ওগুলো? কিশোরী প্রথমে চমকে উঠল, তারপর আঁচল থেকে কতকগুলো ফলসা বার করে দাওয়ায় রাখলে। তারাপদ জিজ্ঞাসা করলে,
ফলসা কোথায় পেলি? মা বললেন, "হ্যাঁ, ওর আবার ফলসার ভাবনা? কোন মুল্লুক থেকে নিয়ে আসছে? দিনরাত গাছে গাছেই তো ঘুরছে।" কিশোরী ঝংকার দিয়ে বললে, "হ্যাঁ, ঘুরছে।" "না, ঘুরছে না, আবার চোপা দেখো, দেবো নোড়া দিয়ে মুখ ভেঙে।" কিশোরী হয়তো আরো বকুনি খেত। তারাপদ তাকে স্নান করতে পাঠালে। চোখ তার ছলছল করছিল। মায়ের কাছে বকুনি খাওয়ার জন্য নয়, অমন বকুনি সে প্রত্যহ সহস্রবার খাচ্ছে। মায়ের কারণে অকারণে বকুনি তার অঙ্গের ভূষণ হয়েছে, কিন্তু কিসের জন্য তাও সে জানে না। কিশোরী বলতে চেয়েছিল, সকাল থেকে সে ফলসার জন্যই ঘোরেনি, লোকমুখে দাদার আসার খবর পেয়ে দাদার জন্যই ফলসা তুলে এনেছে। বোধহয় সেই কথা বলতে না পেরেই চোখটা ছলছল করে উঠল। কিশোরী বাঁ হাত দিয়ে চোখ মুছে খিড়কির ঘাটেই নাইতে গেল। দূরের পদ্মপুকুরে যাওয়ার সময় নেই, ফিরে এসে দাদার জন্য জলখাবার বের করে দিতে হবে। দুপুরবেলা তারাপদ গেল হারানদের বাড়িতে। বড় বউ গো, এসো এসো ভাই, এসো। বিনোদিনী দাওয়ায় আঁচল পেতে শুয়েছিল। তাড়াতাড়ি গায়ে মাথায় ভালো করে কাপড় দিয়ে উঠে বসল। তারাপদ তার অনতি দূরে দেওয়ালে ঠেস দিয়ে বসল। জিজ্ঞাসা করলে, হারান্দা কই? বিনোদিনী আঙুল দিয়ে ঘরের ভিতরটা নির্দেশ করল। হারান ভিতর থেকে সাড়া দিলে, কখন এলি রে? সকালবেলা। ঘরের ভেতর করছো কি? বিনোদিনী ব্যঙ্গ করে বললে, রাজকার্য। হারান সামনে থাকলে অন্য লোকের উপস্থিতিতে বিনোদিনী কথা কয় না, অন্তরালে থাকলে কয়। হারান তার কথা শুনতে পেলে হেসে বললে, একটা ঝুড়ি বুনছি ভাই, কদিন থেকেই কঞ্চি চিড়ে রেখে দিয়েছি। আজ ভাবলাম, ভালো ছিলি? ছিলাম একরকম। ওদেশে বর্ষা কেমন? তা হয়েছে, তবে শহরে আবার বর্ষা কেন রে? ওরা তো আর চাষবাস করে না, জমি জায়গারও বালাই নেই। নেই? তবে খায় কি? বিনোদিনী তীক্ষ্ণ কণ্ঠে বললে, শোনো চাষার কথা। সে কি চাষার গা যে লোকে চাষ করে খাবে? ভদ্রলোকের জায়গা, চাকরি বাকরি করে। হারান গম্ভীরভাবে বললে, তা বটে। বিনোদিনীকে দেখলে তারাপদর আশ্চর্য লাগে। মুখের এই শ্রী, দেহের এই কান্তি, ত্বকের এই মসৃণতা এবং সর্বোপরি তার বাক্যের সরসতা, এই আবেষ্টনের মধ্যে সম্পূর্ণ বিদেশি মনে হয়। এখানকার মেয়েদের সঙ্গে কোথায় যেন একটা মূলগত অনৈক্য আছে, অথচ সে এই অঞ্চলেরই মেয়ে, এদেরই মতো মানুষ হয়েছে, এদেরই মতো অশিক্ষিতা, অথচ তার বড় বড় উজ্জ্বল চোখ দেখে তারাপদর কিছুতেই বিশ্বাস হয় না যে সে লেখাপড়া কিছুই জানে না। একমাত্র বিনোদিনীর রূপ ছাড়া এমন ধারণা জন্মাবার আর কোনো সঙ্গত কারণও খুঁজে পাওয়া যায় না। এই কথা সে বিনোদিনীকেও কতবার বলেছে, এখানে তোমাকে মানায় না বড় বউ, তোমাকে মানায় শহরে। বিনোদিনী হেসে বলেছে, কেন, আমি কি? তা জানি না, কিন্তু তুমি আসলে এখানকার নও। আপনার উপর তারাপদর চোখের দৃষ্টি অনুভব করে সেই কথা বিনোদিনীর মনে পড়ল। বললে, এবার আমাকে একবার শহরে নিয়ে চলো না ঠাকুরপো। অতদিন আগের কথা তারাপদর মনে ছিল না। বললে, হঠাৎ? দেখতে বড় ইচ্ছে করে। বেশ তো, কবে যাবে? যেদিন তুমি নিয়ে যাবে, তোমার ছুটি শেষ হলেই। এখানে আর ভালো লাগছে না। তাই চলো। হারান্দাকে শুদ্ধ নিয়ে যেতে হবে তো? ও কোথা যাবে? চাষা লোক, জমি জায়গা চাষ করবে, গরু বাছুরকে খেতে দেবে, ও থাকবে। আমি একলা যাব। হারান ঘরের ভিতর থেকে হেসে উঠল। বললে, কি আমার ভদ্রলোক রে! বটি তো, ওর চেয়ে তো বটি। হারান হাসলে। বললে, যা কেনে, গিয়ে একবার শহরের মজাটা দেখে আসবি। আমি শহর যাইনি মনে করেছিস? একবার গিয়েছিলাম। হারান হাসতে হাসতে বাইরে এসে দাঁড়ালো। বিনোদিনী একটু আড় ঘুমটা টেনে দিলে। হারান বললে,
একদিনে দম বেরিয়ে যাবে। সে তো আমাদের কমলপুর নয়, না মাঠ, না ময়ূরাক্ষীর ঘাট, না একটা কথা কইবার মনীষী। যা কেনে। বিনোদিনী ঘোমটার অন্তরাল থেকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে ফিসফিস করে বললে, হ্যাঁ ঠাকুরপো, সত্যি। হারান হেসে বললে, ওই বলুক কেনে, সত্যি না মিছে, আমার সব দেখা আছে। বলে খুব ভারিক্কি চালে আবার ঘরের মধ্যে গিয়ে ঝুড়ি বুনতে বসল। এমন সময় বাইরে রাখালের উচ্চকণ্ঠ শোনা গেল, গরু বাঁধো গো। হারানকে ঝুড়ি রেখে উঠতে হলো। বিনোদিনী জিজ্ঞাসা করলে, শহরে মেয়েরা কি ঘোমটা দেয় না? জুতো পায়ে দিয়ে গটগট করে সদর রাস্তা দিয়ে হেঁটে যায়? সত্যি? সত্যি। গালে হাত দিয়ে বিনোদিনী মধুর হেসে বললে, মা গো, লজ্জা করে না? লজ্জা কিসের? রং বেরঙের শাড়ি পরে সেজে গুজে যখন মেয়েরা বেরোয়, চাইলে চোখ জড়িয়ে যায়। বিনোদিনী খিলখিল করে হেসে উঠল, বললে, তাইতেই বুঝি তুমি বিয়ে করতে চাইছো না? পাড়াগাঁয়ের মেয়েতে আর মন উঠছে না? তারাপদ অপ্রস্তুত হয়ে কি বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিনোদিনী বললে, বুঝেছি গো, বুঝেছি, আর সাফাই গাইতে হবে না। তা বললেই তো পারো বাপু, না হয় শহরের মেয়েই আনা হোক, আমরাও দুদিন শহরের মেয়ে দেখে চক্ষু জুড়োই। তর্কে বিনোদিনীকে হারানো অসম্ভব। তারাপদ মরিয়া হয়ে বললে, তা না হয় আনলাম, কিন্তু রাখবো কোথায়? কেন? তমালবনে কুঞ্জ বাঁধতে হবে নাকি? তারাপদ হেসে বললে, কুঞ্জ কেন, শহরের মেয়ে জুতো পরা চরণ রাখবে কোথায়, এই প্যাঁচপেঁচে কাদায়? কেন গো, তোমার কোলে? বলে বিনোদিনী মুখে আঁচল চাপা দিয়ে যেন হেসে গড়িয়ে পড়ল। মুখ রাঙা করে তারাপদ বলল, যাও। হারান গরু বেঁধে ফিরে এসে ওদের অবস্থা দেখে বললে, কি হলো? বিনোদিনী মুখে আট ঘোমটা টেনে ফিসফিস করে বললে, বলবো তোমার দাদাকে। কৌতুকে তার চোখ দুটি নাচছিল। তারাপদ বলল, আহা। হারান বুঝলে দেওর ভাজে কিছু একটা রসিকতা হচ্ছে। সে আর দাঁড়ালো না। ধানের বীজ বোধহয় কিছু কম পড়বে। বৃষ্টির অভাবে অনেকেরই কিছু কিছু বীজ নষ্ট হয়ে গিয়েছে। এক বনমালীর কাছে যদি পাওয়া যায়, নইলে আবার পাশের গ্রামে চেষ্টা করে দেখতে হবে। হারান সেই চেষ্টায় বেরিয়ে গেল। তারাপদ বললে, এই যে আমার সামনে হারানদাকে ঘোমটা দিলে বড় বউ, তার মানেটা কি হলো? হারানদার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এই কথাটা আমাকে বিশ্বাস করাতে চাও, কেমন? বিনোদিনী নিষ্পৃহভাবে বললে, সে যা মনে করো। কই, হাবলের সামনে তো লজ্জা করো না? ও তো ছোট ছেলে, যখন বড় হবে তখনও তো লজ্জা করবে না। কেউ করে না। যখন গঙ্গা স্নানে যায়, অতি লজ্জাশীলা মেয়েও তো কই লজ্জা করে না। মেয়েদের লজ্জার যে কি মানে বুঝি না বাবা। কখনো মনে হয় গুরুজনের সামনে নিজেকে ভালো করে আবৃত করে তারা গুরুজনকে সম্মান জানায়। কখনো মনে হয় পুরুষের লুব্ধ দৃষ্টির আঘাত থেকে তারা নিজেকে বাঁচাতে চায়। কোনটা ঠিক জানি না, হয়তো দুটোই ঠিক। কি বলো? বিনোদিনী জবাব দিলে না, শুধু একটু মুচকে হাসলে। তারাপদ বললে, সত্যিকার মেয়ে তো দেখনি বড় বউ, বিদ্যুতের মতো রূপ। তারা নিজেরা অভয় না দিলে পুরুষের সাধ্য কি তাদের পায়ের তলায় গিয়ে দাঁড়ায়? বিনোদিনী বোধ হয় একটু চটল, বললে, আর আমরা বুঝি খুব সস্তা? আমাদের কাছে আসবার জন্য বুঝি অভয় নেবার দরকার করে না? আরে না না না, তা নয়। তারাপদ অপ্রস্তুত হয়ে বললে, আমি তোমার কথা বলছি না, কিন্তু দেখলে শ্রদ্ধা হয় এমন মেয়ে তো পাড়াগাঁয়ে চোখে পড়ে না। বিনোদিনী বললে, কেন পড়ে না? তারা পেরজাপতির মতো দিনরাত পাখনা মেলে বেড়ায় না তাই? কি জানি। তারাপদ একটু ভাবলে। বিনোদিনী তার সুন্দর গ্রীবায় একটা ঝাঁকি দিয়ে বললে, সেই জন্যেই পাড়াগাঁয়ের মেয়েরা মুখে খড়ি মেখে রূপ দেখাতে ভালোবাসে না।
কেন ভালোবাসে না? রূপ দেখানোটা কি লজ্জার? ভগবান রূপ দিয়েছেন কেন? পরপুরুষের মন ভোলাবার জন্য। আর স্বামী? বিনোদিনী ফিক করে হেসে বললে, স্বামীকে ভোলাবার দরকার পড়ে না। কেন? স্বামী বেচারা বিয়ে করে এমন কি অপরাধ করেছে? নাক সিটকে বিনোদিনী বললে, মরণ আর কি। স্বামীকে আবার নোটিশে যে ভোলাতে হবে নাকি? গলায় দড়ি? তারাপদ অবাক হয়ে গেল, বললে, তোমার অমন রূপ বড় বউ। কোনোদিন সেজে গুজে হারানদার কাছে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না যে হারান্দা একবার চেয়ে দেখুক? কোপ কটাক্ষ হেনে বিনোদিনী বললে, থামো ঠাকুরপো, মরণ আর কি। তার ক্রোধ দেখে তারাপদ বড় কৌতুক অনুভব করলে, বললে, সে হচ্ছে না বড় বউ, এক্ষুনি গিয়ে আমি ফুল তুলে আনছি। ফুলের বালা, ফুলের অনন্ত, ফুলের চন্দ্রহার, ফুলের মুকুট গাঁথছি, দাঁড়াও, আজ সন্ধেই তাই দিয়ে তোমায় সাজাবো। বিনোদিনী হেসে বললে, তার আগে আমি গলায় দড়ি দেব। এত না তো কি? একটু চুপ করে থেকে তারাপদ হঠাৎ বললে, তবে কি ভালো লাগে বড় বউ সমস্ত রাত ঝগড়া করতে? মুখ নামিয়ে হাসতে হাসতে বিনোদিনী বললে, তাতে কি সুখ? তা তোমাকে আমি বোঝাতে পারবো না। বিনোদিনী হাসলে। একটু পরে তারাপদ উঠে বললে, এবার উঠি বড় বউ, তোমার অনেক কাজ করবার আছে। 4টে বাজে। বিনোদিনীর অনেক কাজই করার আছে বটে। কথায় কথায় বেলা যে পড়ে আসছে তা তার খেয়ালই হয়নি। বিনোদিনী উঠে দাঁড়িয়ে বললে, আছো তো কদিন, আবার এসো। তোমার সঙ্গে গল্প করতে আরম্ভ করলে আর বেলার দিকে খেয়ালই থাকে না। আবার এসো যেন। আসব। তারাপদ চলে গেল। বিনোদিনী ঝাঁটা নিয়ে উঠান ঝাঁট দিতে আরম্ভ করল। তারাপদর সঙ্গে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ তার অনেক কাজ সারা হয়ে যায়। 2টো ভাত ভানতে হতো, সে তো হলোই না। এখন এত বড় উঠোন, ঘরদোর ঝাঁটপাট দেওয়া, বিছানা করা, প্রদীপের সলতে পাকানো, গরুর সানি কাটা, গোয়ালের পাতনায় সানি দেওয়া, ওরই মধ্যে মাথায় 1 খাবলা তেল দিয়ে চুল বাঁধাও আছে। এই কাজ সারতেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় গা ধুতে যেতে তার বড় ভয়। অশ্বত্থ গাছটার নিচেটা এমন অন্ধকার হয়ে থাকে যে চাইতে ভয় হয়। বিনোদিনী চটপট করতে লাগলো, তবু কাজ আর এগোয় না। কাজ করতে করতে তার হাত এলিয়ে আসে, চোখ ঝিমিয়ে আসে, হাতের কাজ বন্ধ হয়ে যায়। ওই যে বলেছে, ফুলের বালা, ফুলের অনন্ত, ফুলের চন্দ্রহার, তারই সঙ্গে জাগে পুলকিত জ্যোৎস্না যামিনী, ঘুম ভাঙা 2-1টি পাখির ডাক। আরও মনে পড়ে, কাকে তা সে বলতে পারে না, তা সে নিজেও জানে না। যার নাম জানে না, শুধু আভাস জাগে এমন কাকেও। তাকেই পাওয়ার আনন্দে তার সর্বদেহে শিহরণ জাগে কদম্ব ফুলের মতো। বিনোদিনীর ঘরের কাজ আর ভালো লাগে না। সন্ধেবেলা হারান বড় ঘরের দাওয়ায় বসে বসে পা দোলাচ্ছে, আর বিনোদিনী রান্নাঘরের দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে আছে। এদের বাড়ি রাত্রে রান্নাবান্নার হাঙ্গামা নেই। দিনে জল দেওয়া ভাত আছে, আমড়া দিয়ে মাছের টক আছে, তার সঙ্গে দরকার হলে কলাই গুঁড়িয়ে দেবে, ব্যাস। এই সময় সবাই একটু গা গড়িয়ে নেয়। ছেলে দুটোকে সূর্যাস্তের আগেই ভাত খাইয়ে দেওয়া হয়েছে, রাত্রে খানিকটা দুধ খাবে। হারান সমস্ত দিন খেটে খুটে এসে এখন একটু ঘুমোবে। 12টার ট্রেন গেলে উঠে ভাত খাবে। আর যখন খাটুনি থাকবে না, তখন পালেদের বৈঠকখানায় রাত 12টা পর্যন্ত গল্পে কাটিয়ে আসবে, আর নয়তো রামায়ণ মহাভারত পাঠ যদি হয় তাই শুনবে। আজকে চাষের খাটুনি গেছে, আজ আর কেউ জুটবে না। হারান পা দোলাচ্ছিল আর ঝিমুচ্ছিল। এমন সময় রসিকপালের বাড়ি থেকে একটা লোক ছুটতে ছুটতে এসে খবর দিল রসিকের মেজ ছেলেটা কেমন করছে। হারানের আর ঝিমুনো হলো না, রসিকের বাড়ির দিকে ছুটল। দেখে ছেলেটাকে 3-4 জন লোক জোর করে ধরে আছে, আর সে তাদের মধ্যে থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে।
গা যেন আগুন। ছেলেটা আপন মনে ক্রমাগত বকছে। কি যে বকছে তার মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। অথচ বিকালেও তো সে ভালোই ছিল, বাঁশ বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে তার মা পা ছড়িয়ে আকাশ বিদীর্ণ করে কাঁদতে বসেছে। ভিন্ন গ্রাম থেকে ডাক্তার আনতে লোক গেল। গ্রামের ডাক্তার নাড়ি টিপে বুক পিঠে টেথোস্কোপ লাগিয়ে এখানে ওখানে আঙুলের টোকা দিয়ে বললে, কৃমি বিকার। পদ্মপিসি সেই থেকে রোগীর কাছে বসে আছে। বললে, এখনই জ্বর হলো, এখনই বিকার? বিকার আমরা দেখিনি। ওসব কিছু না, এ সেই ডাইনি মাগির কাজ। কথাটা চট করে সকলের মনে লেগে গেল। রসিকের স্ত্রী কান্না থামিয়ে নাকি সুরে বললে, তাই বটে গো, তাই বটে। আজ সকালে যে আবাগি এসেছিল, ওরা তাকে রাগাচ্ছিল, সেই নজর দিয়েছে। ছেলের দল সাক্ষ্য দিল, মাগি একটা খড় মুখে দিয়েছিল বটে। আর কারো সংশয় রইল না। নরোত্তম ওঝা এলো, লম্বা লম্বা পাকা দাড়ি, মাথার চুল পিছনে ঝুঁটি বাঁধা, গায়ে বৈষ্ণবের আলখাল্লা, গলায় হরেক রকমের মোটা সরু মালা, নেকড়ে বাঘের মতো বড় বড় দাঁত, হাসলেই চকচক করে ওঠে। মোটা মোটা শিরা সর্বাঙ্গে শিকরের মতো ব্যাপ্ত হয়ে আছে। নরোত্তম উঠোনে এসে দাঁড়াতেই ঘরের ভিতর থেকে রোগী প্রথমে চিৎকার করে উঠল, তারপর অশ্রাব্য গালাগালি আরম্ভ করলে। হাতের লাঠিটা দিয়ে নরোত্তম নিজের চারিদিকে একটা গণ্ডি টেনে নিলে, খানিকটা ধুলো মন্ত্র পরে নিজের সর্বাঙ্গে ছিটিয়ে দিলে, তারপর রোগীকে বাইরে আনতে বললে। একজন বাইরে একটা মাদুর পাতলে, কয়েকজন রোগীকে ধরাধরি করে নিয়ে এসে সেখানে শুইয়ে দিলে। রোগী কি আর শোয়? সে বিদ্যুৎ পৃষ্ঠের মতো তরাক করে উঠে দেওয়ালে পিঠ দিয়ে বসল। এরই মধ্যে গায়ের রং কে যেন কালি দিয়ে লেপে দিয়েছে। চোখ দুটো অস্বাভাবিক রকম জ্বলছে, চোখে আর পলক পড়ছে না। সে এক দৃষ্টে ওঝার দিকে ঠাইছে। ওঝা দূর থেকে বহু রকম মন্ত্র পড়ে, বহু দেবতাকে আহ্বান করে, ডাইনির উদ্দেশ্যে বহু অকথা কুকথা উচ্চারণ করে আর একবার দূর থেকে তার গায়ে ধুলো ছিটিয়ে দেয়। রোগী কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বিশ্রী গালিগালাজ করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এত কটূক্তি নিরাপদে হজম করে ডাইনি আবিষ্ট ব্যক্তির স্কন্ধ ত্যাগ করল না। ওঝা বললে, এ বড় শক্ত ডাইনি, এ অঞ্চলের নয়। এ অঞ্চলে এত বড় ডাইনি কেউ নেই যে আমাকে দেখে ভয়ে না পালায়। রোগী হাসলে। ওঝা চিৎকার করে বললে, তুই যাবি কি না বল। উত্তরে রোগী হাসলে, যাবি না? না। যাবি না? না। যাবি না। রোগী নিরুত্তরে তেমনি ভাবে বসে রইল। ওঝা তার শেষ অস্ত্র ঝাড়বার জন্য প্রস্তুত হলো। বললে, একটা হাতায় করে খানিকটা আগুন আর এক মুঠো ধূপ দাও তো, দেখিও কত বড় ওস্তাদ। রোগী ক্ষিপ্ত জন্তুর মতো অব্যক্ত আর্তনাদ করে কি বললে বোঝা গেল না। অন্ধকার রাত্রি, বাড়ির পিছনের বাঁশঝাড় হাওয়ায় নুয়ে নুয়ে পড়ছে। তার গায়ে গায়ে অসংখ্য জোনাকি পোকা যেন জমাট অন্ধকারকেই আরো পরিস্ফুট করছে। উঠোনের নিমগাছটির ডালে ডালে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। একটা হাটটিটি পাখি অমঙ্গল সূচক শব্দ করে মাথার উপর দিয়ে উড়ে গেল। রসিকের উঠোনটিতে আর তিল ধরার স্থান নেই। গ্রামের সমস্ত লোক গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। এই অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না, দেখবার আগ্রহও নেই। সমস্ত আগ্রহ রোগীর উপর গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। নিঃশ্বাস রোধ করে সকলে ভীষণ কিছু পরিসমাপ্তির প্রতীক্ষা করছে। একে অন্ধকার রাত্রি, তার উপর রোগীর আহত জন্তুর মতো অব্যক্ত আর্তনাদ এবং ওঝার কুর্দন, সমস্ত মিলে রাত্রিকে যেন ভীষণতর করে তুলেছে। একটা হাতায় গনগনে খানিকটা আগুন এলো, আর খানিকটা ধূপ। রোগী শ্রান্ত কুকুরের মতো ধুঁকছিল, এখন সোজা হয়ে উঠে বসল। তার অস্বাভাবিক হাস্যধ্বনিতে উপস্থিত জনতা শিউরে এক পা পিছিয়ে গেল। হাতাটা হাতে নিয়ে ওঝা দুর্বোধ্য মন্ত্র পড়তে পড়তে গণ্ডির ভিতর খানিকটা তাণ্ডব নৃত্য করলে, তারপর মুঠোই করে খানিকটা ধূপ নিয়ে ছিটিয়ে দিলে।
ধূপ আগুনের স্পর্শ পাওয়া মাত্র জ্বলন্ত খইয়ের মতো ছিটকে রোগীর গায়ে পড়তে লাগল, কিন্তু রোগীর তাতে কোনো চাঞ্চল্য নেই। তৃষ্ণার্ত প্রাণীর মতো হাঁ করে সেগুলো খেতে যায়। সে দৃশ্য দেখে লোকের গা কাঁটা দিয়ে ওঠে। ওঝা আবার হুঙ্কার দিয়ে বললে, এখনো যাবি না আগুনে পুড়ে মরবি? রোগী হা হা করে প্রেতের মতো হেসে উঠল। বেশ, তবে মর, বলে ওঝা আবার ধূপের বাণ ছুটতে লাগল। 2-3 বার এইরকম করার পর মনে হলো রোগী যেন ক্রমে নেতিয়ে আসছে। আর আগের মতো হাসতে হাসতে ধূপের খই খেতে যাচ্ছে না, বরং খই যখন ছিটকে আসছে তখন যেন সংকুচিতভাবে পিছিয়ে আসতেই চায়। পিছনে দেওয়াল থাকায় পারছে না। রোগীর টকটকে জবা ফুলের মতো লাল যে দুটো চোখ এতক্ষণ ক্রোধে কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল, তা যেন ক্রমশ স্তিমিত হয়ে আসছে। একবার বান খাওয়ার পর যেন ধুঁকছে। ওঝা আর একবার হুঙ্কার ছেড়ে বান ছুটতেই রোগী এবারে আর পারলে না। সবাই চিৎকার করে উঠল, এইবার যাবি না আরো চাস? রোগী খেঁকি কুকুরের মতো কেউ কেউ করে যাবার জন্য উঠে দাঁড়ালো। ওঝা ধমক দিলে, যাবি কোথায়? দাঁড়া, আগে তুই কে তা বলে যা। রোগী আবার কেঁদে উঠল। কিছুতে সে নাম বলতে রাজি নয়। ওঝাও ছাড়বে না। অবশেষে বলতে হলো। নাম বললে, ঈশানী। ও নাম এদিকের কেউ শোনেনি, কিন্তু ওঝা তাকে চেনে বোধ হলো। বললে, ঈশানী, তুই এদিকে কি করতে এসেছিলি? ঈশানী কিছুতেই তা বলবে না। অবশেষে ওঝার ধমকে বলতে হলো, ন্যাড়া গাছটায় বসেছিলাম, তলা দিয়ে কাঁচা পেঁয়াজ নিয়ে মুড়ি খেতে খেতে যাচ্ছিল, দেখে লোভ হলো। ন্যাড়া বট গাছ, সে তো বিলের ধারে, সেদিকে কি মুড়ি খেতে খেতে কোনোদিন গিয়েছিলে? কেউ সন্দেহ ভরে ঘাড় নাড়তে লাগলো, কেউ বা বিজ্ঞভাবে মাথা দোলাতে লাগলো। স্পষ্ট করে কেউ কোনো কথা বললে না। আর কখনো আমার এলাকায় এমন কাজ করবি না? তুই যে গেলি তা জানবো কি করে? তোমার জুতোটা দাঁতে করে নিয়ে যাচ্ছি। ওঝা হাসলে, বললে, অত সস্তায় পার পাবে না। উঠোনে যে জল ভরা ঘড়া আছে, সেইটা দাঁতে করে নিয়ে যেতে হবে। ঈশানী আবার করুণ কণ্ঠে আর্তনাদ করে উঠল, কিন্তু ওঝা আকুতি শোনবার পাত্র নয়। রোগীকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে উঠতে হলো, উঠোনে নামতে হলো, ঘড়াটা দাঁতে করে নিয়ে টানতে টানতে বাইরের দরজার দিকে যেতে হলো। লোকে তো অবাক। ওই রোগগ্রস্ত দুর্বল ছেলেটির দ্বারা এই শক্তিসাধ্য কাজ কি করে সম্ভব হতে পারে তা ভেবেই পেল না। সকলে বিস্মিতভাবে চেয়ে রইল। রোগী ঘড়াটা নিয়ে টানতে টানতে চলে। উঠোন পার হলো, নিমতলা পার হলো, রান্নাঘরের বাঁকটা পার হয়ে চলল। হঠাৎ বার দরজায় এসেই ঘড়াটা ছেড়ে দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। কোনো সংজ্ঞাই রইল না। ওঝা রোগীকে বারান্দায় নিয়ে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বাতাস করতে বললে। যারা এতক্ষণ ভিড় করে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তাদের সরে যেতে বললে। ঘণ্টাখানিক বাতাস করার পরে রোগীর জ্ঞান হলো। তার মা তখন আর একবার ডাক ছেড়ে কাঁদবার অবকাশ পেল। এই কাণ্ড দেখে এসে বিনোদিনীর রাত্রে ঘুমও হলো না। স্বামীর সঙ্গে নিয়মিত নৈশকলহ বাদ গেল। স্বামী পুত্রকে খাইয়ে নিজে একবার নামমাত্র আহারে বসল। হারান বাইরে বসে আছে, তবু প্রদীপের আলোয় নিজের শীর্ণ ছায়া দেখেই ভয় পেতে লাগল। আহার হলো না, কোনো রূপে নাকে মুখে দুটি দিয়েই উঠে পড়ল। শুধু তাই নয়, রাত্রে ঘুমের ঘোরেও ভয় পেয়ে মাঝে মাঝে স্বামীকে জড়িয়ে ধরতে লাগল। ভয় গেল সকালে, সূর্যের আলোয় সমস্ত স্পষ্ট করে প্রত্যক্ষ করে। কোনো রকমে নামমাত্র বাসি পাঠ সেরে সব খিড়কি ঘাটে গিয়ে সেই যে জমল, আর ওঠবার নাম করে না। পুরুষবর্গ মাঠে গেছে, সেদিকে কোনো তাড়া নেই। তাড়া দিচ্ছে ছেলে মেয়েগুলো, কিন্তু কে সেদিকে ভ্রুক্ষেপ করে? কি কাণ্ড! ভয়ে আর সারা রাত বাঁচি না। হ্যাঁ, ওঝা বটে মা, ছেলে তো গিয়েই ছিল।
কি খাওয়ানটাই খেলো বোন, স্বচক্ষে দেখলাম কি না। পান্তা ভাত নিয়ে এলো এক খোরা, পেঁয়াজ দিয়ে কলাই বাটা দিয়ে এক তাল, চিংড়ি মাছ দিয়ে আমরা টক হয়েছিল তা নিলে এক বাটি, নিয়ে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে ভাতগুলো মাখিয়ে সপর সপর করে খেতে লাগলো। খালি বলে দে আর দে। তিনজন মনীষীর খাওয়া খেলে একলা ওই এক ফোঁটা ছোঁড়া কি রাক্ষসে খাওয়া মা! তখনই বুঝেছিলাম খাবে না কেন বাচ্চা। ও কি আর ও খাচ্ছিল সে ডাইনি মাগি। তা তো বটে, তা ওঝা বটে ভাই। ক টাকা দিলে? দেবে আর ছাই, ও রসিক পালের পরিবার, কেঁদে কেটে খালাস। তাই বটে মা, মরণ আর কি, ছেলের চেয়ে টাকা বেশি হলো। যদি ছেলের ভালো মন্দ কিছু হতো, অমন করে বাঁচালে বড় ডাক্তার এলে কত নিত তা একবার ভাবো। আচ্ছা, ওঝা যে অমন করে ওর ভয় করে না? ওর কাছে কি ঘেঁষবে বাবা? তা বটে মা, না ভয় আবার করে না। সন্ধ্যার পরে একলা ওঝা কোথাও বেরোয় না, বাগে পেলে ওকে কি ছাড়বে ভেবেছ? বিনোদিনীর বাড়ির ভিতর একতারা ঝংকার উঠল। সে আর দাঁড়াতে পারলে না, বললে, আমি যাই, বাড়ি থেকে ভিক্ষে নিতে এসেছে, একতারার আওয়াজ পেলাম। মুখে আগুন ভিখারির, কত ভিক্ষে দেব, যেন পিঁপড়ে সার লেগেছে। বিনোদিনী আর কথা বাড়ালে না, বাসনের গোছা হাতে করে বাড়ি ঢুকল। হ্যাঁ, সেই বটে, কেবল এই কদিনের তেলে জলে শরীরটা একটু চিকন হয়েছে। গৌরহরি তখন গান ধরেছে, প্রেম পাথারে যে সাঁতারে তার মরণে ভয় কি আছে, হিংসা নিন্দা ভয়ং নাস্তি, জাতিকুল মান সব গিয়াছে। পাগল নয় পাগলের পাড়া, দুনয়নে বইছে ধারা, যেমন সুরধুনির ধারা ত্রিধারায় ধারা মিশে গেছে। রূপ রস স্পর্শ শব্দ গন্ধ পঞ্চতত্ত্ব নিত্যানন্দ, তার হয়েছে প্রেমানন্দ, নিরানন্দের ভয় গিয়াছে। গোসাই মণিমোহনের মনোহরা রায় রূপেতে গেলটি করা, সেই যে নেছে মানুষ ধরা, ঝাঁপ দিয়ে নদেই উঠেছে। গান থেমে যাওয়ার পর বিনোদিনী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর গলা ঝেড়ে বললে, খবর সব ভালো? রাধারানী যেমন রেখেছেন। বিনোদিনী হেসে বললে, সে তো তোমাকে, আমাদের বাড়ির? ভালোই। ললিতার খবর পেলে? গৌরহরি চুপ করে রইল। আর রাগ করে থেকো না, বুঝলে? ছেলে মানুষ, ভুলে যদি একটা কাজ করেই থাকে, আর ভুলই বা এমন কি? গৌরহরি ভালো মন্দ কোনো কথাই কইলে না। আমার কথা তাকে জানিয়েছ? জানিয়েছি। আসবে বলেছে? তা তো জানি না, আসা না আসার কথা তো তোমাকেই জানাবে। বিনোদিনী চুপ করে রইল। একটু পরে জিজ্ঞাসা করলে, তোমার আকড়ার ঘর তৈরির কি হলো? কিছুই না। বিনোদিনী তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললে, তবে কি উড়ে উড়েই বেড়াবে? মন্দ কি? বিনোদিনী একটা দীর্ঘশ্বাস ফেললে। ভিক্ষা দেবে না? বিনোদিনী নড়বার কোনো লক্ষণ দেখালে না। খুঁটিতে ঠেস দিয়ে ঊর্ধ্বত্থিত দুই বাহু দিয়ে যেমন করে খুঁটিটা ধরে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি রইল। কতকটা অন্যমনস্কভাবেই চেয়ে চেয়ে দেখতে লাগলো গৌরহরির নাকের সূক্ষ্মাগ্র রসকলি, তার প্রশস্ত ললাটের তিলক রেখা, তার স্কন্ধ বিলম্বিত কুঞ্চিত কেশদাম। তারাপদর সঙ্গে তার কোথাও মিল নেই। কাটাছাটা পোশাকে, চোখের চঞ্চলতায়, মাথার ছাঁটা চুলে তারাপদকে একটা তীক্ষ্ণতা দিয়েছে। দেখলেই মনে হয় এর মধ্যে বাহুল্যের কোনো স্থান নেই। কিন্তু গৌরহরির সবই ঢিলা ঢালা। মুখের দাঁড়িতে, মাথার চুলে, ঢিলা গৈরি কালখাল্লায় তার কেমন হেলা ফেলা ভাব। কিছুই তার প্রয়োজনের সীমান্তে এসে শেষ হয়নি, তারপরেও আছে। বাহুল্যকে সে বর্জন করেনি, তারাপদ ঠিক উল্টো।
যতটুকু তার প্রয়োজন নিক্তির ওজনে মেপে ঠিক ততটুকু সে বাইরে থেকে নিয়েছে, বাকি ছেঁটে ফেলে দিয়েছে। অনাবশ্যককে সে আর নিজের সঙ্গে জুড়ে রাখেনি। তার জন্য তার মধ্যে একটা সক্রিয়তা এসেছে যা গৌরহরির মধ্যে নেই। দুজনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ঘটিয়েছে। বিনোদিনীর অন্যমনস্কতা দেখে গৌরহরি আপন মনে গুনগুন করে গাইতে লাগল, প্রেম পাথারে। বিনোদিনীর চমক ভাঙল, বললে, তুমি চাষবাস করো না কেন? সংসারী হও না কেন? গৌরহরি হেসে বললে, রাধারানী সে পথে আমাকে টানেননি বলে। যেদিন টানবেন। সে কবে? সে খবর এখনো পাইনি ভাই। তুমি দুটি ভিক্ষে দাও, আমি চলে যাই। বিনোদিনী মেঝেতে ভালো করে বসল, বললে, নদীর ধারে জায়গার কথা আমি জিজ্ঞেস করেছি, বললে পাওয়া যেতে পারে। গৌরহরি সাগ্রহে বললে, পারে পারে, কিন্তু তোমাকে বষ্টমী আনতে হবে, অমন উড়ে উড়ে বেড়ালে চলবে না। গৌরহরি হাসলে, দাঁড়ে বসতে হবে? হ্যাঁ। নতুন দাঁড়ে বসতে যদি না পারি, যদি পা টলে? পা টললে চলবে না। পায়ের ওপর জোর আছে? জোর করতে হবে। তা কি করা যায়? বিনোদিনী এক অদ্ভুত ভঙ্গিতে চোখ নাচিয়ে বললে, যায়। তুমি বলছো যায়? বিনোদিনী ঘাড় নেড়ে সায় দিলে। গৌরহরি যেন শিউরে উঠল, অস্ফুট আর্তনাদে বললে, রাধেশ্যাম, রাধেশ্যাম। সে আর্তনাদ বিনোদিনীর গায়ে চাবুকের মতো বসল। তার মুখ বিবর্ণ হয়ে গেল, গলা দিয়ে স্বর বের হল না। অপরাধীর মতো মুখ নামিয়ে চুপ করে বসে রইল। ভিক্ষে দাও বিনোদিনী, আমি যাই। বিনোদিনী সাড়া দিলে না, তেমনি করে কিছুক্ষণ বসে রইল। অকস্মাৎ গ্রীবা বাঁকিয়ে বললে, নিতান্ত ছেলেবেলায় তুমি কবে কোন দিন কি বলেছিলে তাই সত্যি? আর আমার সমাজ সংস্কার, স্বামী পুত্র, আমার ঘরকন্যার কাজ সব মিথ্যে, এই কথা তুমি বলতে চাও? তা তো বলতে চাইনি। তবে কি বলতে চাও? কিছুই না। তুমি আমাকে দুটি ভিক্ষে দাও, আমি যাই। তাই যাও। বিনোদিনী ঘর থেকে এক মুঠো চাল এনে গৌরহরির ঝুলিতে ঢেলে দিলে। গৌরহরি একটা কথাও বললে না, চাল নিয়ে নিঃশব্দে চলে গেল। পাশের বাড়িতে আবার তার একতারা ঝঙ্কার উঠল, আবার সেই গান, প্রেম পাথারে যে সাঁতারে। বিনোদিনী আপন মনেই বললে, নিষ্ঠুর। গৌরহরি এখনো পিছু পিছু ঘোরে, সে সইতে পারে না, কিন্তু কঠিন ঔদাসীন্যে দূরে চলে যাবে এও তার অসহ্য। তার মনে বইছে ঝড়, আর গৌরহরি কি করে যে পাশের বাড়িতে গান গাইছে, গলা দিয়ে কি করে তার স্বর বেরুচ্ছে, এই ভেবে এসে আশ্চর্যান্বিত হল। এ যে পারে, সে না পারে কি? আজ সকালে কোনো কাজই আর সে করতে পারবে না। মিথ্যে চেষ্টা। বিনোদিনী ঘড়া নিয়ে বড় পুকুরে স্নান করতে চলল। শেষ হল সরোজ কুমার রায়চৌধুরীর লেখা উপন্যাস ময়ূরাক্ষী এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব খুব শিগগিরই। ততদিন আপনি গল্পের ক্যারাভ্যান শুনুন। আজকে চলি, নমস্কার।